Titanate, co-powered by Sunfish Marilite এবং Vivel Glycerin Soap. Cosmetic partner ITX Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Kushina Small Appliances এবং Olive Allen. মনের জোর সংকল্প, মনের কোণে যার, তার জীবনে থাকে আলো, পেরিয়ে অন্ধকার। জীবনে চলার পথে অনেক সময় ছন্দপতন ঘটে, কিন্তু দিদিরা লড়াই করে ধৈর্য রেখে সাময়িক সে আধার পেরিয়ে নতুন ছন্দে জীবন লেখে, নতুন আলোর ভরে। সেই রকমই চারজন দিদির গল্প শুনবো আজকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। উপস্থিত, পরিচয় করব সকলের সাথে। প্রথমে আছেন কৃষ্ণা দাস। নমস্কার দিদি, আমি কৈখালি থেকে এসেছি। দূর থেকে কি করে 200 লোকের খাবার পৌঁছাই, হোম ডেলিভারি করি, সেটাই আপনাকে আজকে গল্প শোনাবার জন্য। ভেরি গুড, ভেরি গুড। গল্প শুনবো আপনার। সুপ্রিয়া মেকআপ। আমি পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে এসেছি। আমি সোলার লণ্ঠন তৈরি করি। আমার অন্ধকার জীবনে কিভাবে আলোর জোয়ার এনেছি এবং আরও 5টা পরিবারে কিভাবে আলোর জোয়ার আনতে পেরেছি, সেই গল্পই আপনার সঙ্গে করব। সোলার লণ্ঠন, হ্যাঁ, যেটা সূর্যের এনার্জির সাথে চলবে। হ্যাঁ দিদি, তোমার পেছনে ওটাই রাখা আছে? ওটাই, হ্যাঁ দিদি। আচ্ছা, দেখবো সেটা পরে। মমিতা ঘোষ। নমস্কার দিদি, আমি উত্তর চব্বিশ পরগনার শিমুলপুর থেকে আসছি। বর্তমানে আমি একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি কিভাবে বাধা বিঘ্নকে অতিক্রম করে আমার এই লক্ষ্যে পৌঁছতে, সেই গল্পই আপনাকে বলবো। শুনুন। মৌসুমী মণ্ডল। নমস্কার দিদি, আমি বেলঘরিয়া থেকে এসেছি। মানুষের সেবার কাজ করে নিজের জীবন অন্ধকার থেকে আলোতে আনতে পেরেছি, তারই গল্প আপনার কাছে করতে এসেছি। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। ভিভেল গ্লিসারিন সোপ প্রেজেন্ট দিদি মেজর জয়তী। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট স্যাম্পল। প্রথমে কথা বলবো কৃষ্ণাদির সাথে। দুজনকে দিয়ে শুরু করেছিলেন, এখন 200 লোককে খাবার দিই। খাবার দেন। আমি সচ্ছল পরিবারেরই মেয়ে, আমরা 6 বোন 1 ভাই, কিন্তু নিজে বিয়ে করেছিলাম বলে একটু আর্থিক অবস্থা আমাদের পড়ে গেছিল। কারণ আমার হাজবেন্ড একটা জায়গায় কাজ করতো, খুবই অল্প মায়না পেত, শুধু খাওয়াটুকুই হতো। কি কাজ করতেন উনি? একটা লোকের বাড়িতে সিকিউরিটি গার্ডের মতো কাজ করতেন। শ্বশুর বাড়ি খুবই ভালো ছিল, কিন্তু আমাদের নিজেদের কোনো আয় ছিল না। তারপরে 2টো বাচ্চা পরপর হয়েছে। বাচ্চা হওয়ার পর আমাদের মানে কিছু একটা করতে হবে। তখন বললো আমরা একটা রোল কাউন্টার ভাড়া নিই। তখনকার দিনে 40 টাকা ভাড়া, 20 বছর আগে। দিনে 40 টাকা? 40 টাকা দিনে ভাড়া দিয়ে দোকানটা চালাতাম। আমরা ঘরে তৈরি করে, আমার বাড়ির থেকে বেশি দূর না, একদম বাড়ির সামনে রাস্তার উপরে আমরা ওখানে বিক্রি করতাম। আমি রুটি ঘরে করে দিতাম, চপ টপ নিজের তৈরি করে নিয়ে ওখানে ভাজতো, বিক্রি করতো। রাতে 11টার সময় বন্ধ করে বাড়িতে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া একসাথে করতাম। আমার বাচ্চারা খুবই ভালো ছিল ছোট থেকে, আমার 2 মেয়ে। এবার এই করতে করতে একদিনকে 2টো ছেলে এসে বলল, কলকাতায় পড়াশোনা করে, বললো দিদি আমাদেরকে খাওয়াবেন আপনারা? বলছি ঠিক আছে বলে আমরা খাওয়াতে শুরু করলাম ওই 2টো ছেলেকে দিয়ে। তো রোলের কাউন্টার কি হলো? রোলের কাউন্টার রয়েছে, 2টো ছেলে, আমি ঘরে খাবার বানিয়ে নিয়ে আমি ওদেরকে, ওরা আমার বাড়ির থেকে এসে খাবার নিয়ে যেত। তখনকার দিনে ছিল 750 টাকা দুবেলা খাওয়া। সারা মাসে 750 টাকা? সারা মাসে। আমাদের রাস্তার উপরে রোল কাউন্টারটা ছিল, যেহেতু রোল কাউন্টারটাকে রাস্তার উপর থেকে বন্ধ করে দিতে হলো, রাস্তা চওড়া হলো। এবারে কি করব, যেহেতু 2টো ছেলে আমাদের ছিল, ওদেরকেই বললাম যে আমাদেরকে একটুখানি তোমরা ছেলে জোগাড় করে দাও, আমরা এরকম খাওয়াবো। ওরাই আমাদেরকে আস্তে আস্তে করে 2টো 4টে 6টা 10টা এরকম করতে করতে আমরা 1 বছর বিজনেস করলাম। এইটাই। সব কলেজ স্টুডেন্ট? একদম কলেজ স্টুডেন্ট। মানে আমার বাড়িতে এসে সবাই প্রত্যেকে দিদির কাছে খাবার খাবো। আমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনে রান্না করে খাবারটা দিতাম। 750 টাকা সারা মাসে কি হয় দিদি? তখন 20 টাকা কিলো চাল ছিল দিদি। সেই 20 টাকা কিলো চাল ছিল, খরচাও কম, খুব কম ছিল খরচা। আস্তে আস্তে তো খরচাটা বাড়লো, তাহলে আমাদের কিছু করতে হবে। যখন 10টা 15টা ছেলে হয়ে গেল খাবারের জন্য দিদি, তখন আমি কি করলাম, একটা দোকান ভাড়া নিলাম ভিআইপির উপরে, হোটেল কমপ্লেক্সের নিচে। পার ডে ওই সময় 200 টাকা করে দিতে হতো। 2002 সাল ওখানে আমরা 6 বছর হোটেল চালিয়েছি। আমি ওখানে দোকান চালাচ্ছি। দোকান চালাতে চালাতে দিদি আমি হোম ডেলিভারি, ক্যাটারিং সমস্ত কিছু আমি করি। আপনি রান্নাটা ভালো জানতেন? রান্নাটা করি, আমার হাজবেন্ড, আমরা দুজনে রান্না করি। আগে লিখে লিখে আমাকে দিত, রান্নাটা আমি করতাম। এইটার পরে এইটা দেবে, এটার পরে এইটা করবে। ও স্বামী এত ভালো রান্না জানে? হ্যাঁ, ও আবার অনেক হোটেলে কাজ করেছে। এই সমস্ত করতে করতে আমরা হোটেল খুললাম। হোটেল খুলে ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, আমার শ্বশুর হঠাৎ মারা গেলেন। ভাবলাম দেখো বাড়ি
বাড়িতে রেখে ওদেরকে, এখন বড় হচ্ছে তো আর হোটেল চালানো যাবে না, লোকের খুব প্রাইসেস। 6টা-7টা ছেলে আমার কাছে কাজ করে, যখন ছুটি নেয় না দিদি আমাদেরকে হোটেলে বাসন মেজে খাবার দিতে হতো লোককে। রাত্রির 11টা পর্যন্ত দিদি হোটেল চালাচ্ছি। কোনোদিন এসে দেখছি বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। এইরকম করে করে আমরা, যখন মেয়ে আমার 2009 সালে মাধ্যমিক পরীক্ষা দিল, আমরা তখন থেকে হোটেল বন্ধ করে দিলাম। হোটেল বন্ধ করার পর বাড়ি থেকেই হোম ডেলিভারি, ক্যাটারিং দিদি, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো A to Z 2015 থেকে আমরা এখন পুরোপুরি করি দিদি। আমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট, দুজনেই আমার 2 মেয়ে গ্র্যাজুয়েট। ছোট মেয়ে এখন আইটিতে চাকরি করে। এই করে আমার এখন দিদি আমি ভালোভাবে আছি। তো এখন নিশ্চয়ই আপনার আন্ডারে অনেকে কাজ করে দিদি। তো রান্না বান্না কোথায় হয়? বাড়ির মধ্যেই রান্না করে? বাড়িতে আমার একটা কিচেন আছে, 15 ফুট বাই 10 ফুটের একটা কিচেন করেছি পিছনে, ওখানেই আমাদের রান্না বান্না হয়। নিজে হাতে রান্না করেন এখনো করি নিজে হাতে। আমার যেহেতু বয়স্ক বৃদ্ধ আছে দিদি, তাদেরকে আমার খাবার দিতে হয়, আমার হাতে রান্না খাবে তারা। সবজি দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল করে দিতে হবে তাদেরকে। আমি একটু তেল মশলা কম দিয়ে আমরা রান্না করি। এই জন্য আজকে আমার 15 বছর 16 বছর এক একটা কাস্টমার আমার কাছে। মেসের এক রকমের রান্না, বিয়ে বাড়ি ক্যাটারিং এর আরেক রকমের রান্না। বিয়ে বাড়ি যখন যাই দিদি তখন আমাদের পুরো সেট আপ থাকে বিয়ে বাড়ির। বাড়ির যখন দিদি রান্না হয় তখন আমরা বাড়ির পুরো ঘরোয়া রান্না, আপনি ভাবতে পারবেন না যে ওই রান্নার সাথে এই রান্না পুরো ডিফারেন্ট। রান্না তো সব দিদিরা করেন, সবাই রান্না করে ঢুকেন, কিন্তু সেই রান্নাকে ঘিরে এবং সেই রান্নাকে কেন্দ্র করে একটা এত বড় একটা সেট আপ এবং এত বড় একটা ব্যবসা দাঁড় করানো চারটেখানি কথা নেই, এবং সেটা তুমি একা করে দেখিয়ে দিয়েছো। একদম। আজকে 200 জনকে তুমি খাবার পাঠাও, তোমার সে ডাব্বা ডুব্বি সব আছে, সব টিফিন গাড়ি পুরো টেবিলের নিচে পুরো ভর্তি। ডেলিভারি করে কারা? ছেড়ে আছে? হ্যাঁ, 2টো রিক্সা আছে, ডেলিভারি করে, পুরো নাম লেখা টিফিন গাড়ি আছে সব। ও, যারা নেয়, একটা ওরা দেবে, একটা আমরা দেবো। আমি আজকে এই জায়গায় কেন আসতে পেরেছি, আমার কোয়ালিটি কোয়ান্টিটি দিদি আমি কোনোদিন এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করিনি। আমার সেই কারণে আমার এখনো খাবার লোককে দিয়ে যাচ্ছি, প্রচুর ফ্যামিলি খায়, বৃদ্ধা। কৃষাদি, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। জীবনে চলার পথে এমন অনেক কিছু থাকে যেগুলো নিয়ে কম্প্রোমাইজ করা উচিত নয়, কাজের জায়গা তো একদমই তাই। তার সাথে সাথে স্বাস্থ্য এবং ত্বকেরও যত্ন নেওয়া আমাদের ভীষণ ভীষণ প্রয়োজনীয়। আমরা একটা ছোট্ট অ্যাডভাইস দেবো সবাইকে, সামনেই শীতকাল, স্কিন ড্রাই হতে বাধ্য। যদি ভিভেল গ্লিসারিন শাওয়ার আমরা ইউজ করি তাহলে আমাদের স্কিন থাকবে নরম এবং ময়শ্চারাইজড, তাই ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। ফুটবল খেলতে হবে, গোল পোস্ট আছে, গোল পোস্টের মধ্যে বল যদি ঢোকাতে পারো তাহলে 5 পয়েন্ট করে পাবে। 4টে বল আছে, 20 পয়েন্ট স্কোর করার সুযোগ। প্রথমে খেলতে আসছেন কৃষ্ণাদি। রেডি দিদি? ভালো করে দেখে নিয়েছো? স্টার্ট। ভেরি গুড, 5 পয়েন্টস। Very good. 10 points. চলো। এটা হলো না, লাস্ট বল। ভালো করে দেখে নাও, স্ট্রেট মারবে। চলো। ভেরি গুড। কৃষ্ণাদি 3টে বল গোল পোস্টে ঢুকিয়ে 15 পয়েন্টস। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট ম্যারিলাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ, কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন। সুপ্রিয়া, সোলার লণ্ঠন তুমি তৈরি করো। হ্যাঁ দিদি, জিনিসটা ব্যাপারে একটু শুনি। সোলার লন্ডন
করতেন, কিন্তু আমাকে করতে দিতেন না দিদি। কিন্তু আমার প্রচুর ইচ্ছে ছিল আমি করব, তাই আমি লুকিয়ে লুকিয়ে দিদি শিখে ফেলি ওটা। এবারে যারা উপরে যারা আছেন আমাদের স্যাররা, তারা গেছিলেন, দিদি তাদের বললাম আমি লণ্ঠন শিখেছি। ট্রেনিং নাওনি? তাহলে না, আমি দেখে দেখেই শিখেছি। আমি বানিয়ে দেখালাম। খড়গপুরে হিজলিতে একটা সেন্টার আছে আমাদের, ওখানে আমি ট্রেনিংও নিলাম। তুমি যখন শিখলে তখন পরিবার থেকে সাপোর্ট পেয়েছিলে? না দিদি, স্বামীকেই তো সাহায্য করছিলে কাজ করে। না, গ্রামের দিকে তো ওরা মেয়েরা আমি করছি তুমি কেন করবে, এরকম একটা ব্যাপার ছিল। বারবার বলতে বলতে দেখো আমি তো পারছি, করি না, অনেক মেয়েই তো করছে এই করতে করতে আমিও শিখে গেলাম। তিনি বললেন ঠিক আছে তুমি করো, তাহলে করছো যখন। তোমাদের গ্রামে কি বিদ্যুতের সমস্যা আছে? শুধু আমাদের গ্রামে নয় দিদি, গ্রামাঞ্চলে প্রত্যেকটা পরিবারেরই পাওয়া যায় না? না, ওই যে ঝড় বৃষ্টি হয় ওতে পাওয়া যায় না, খরচা সাপেক্ষ, কারেন্টে তো অনেক বিল হয়, ওটা তো দেওয়ার ক্ষমতাও থাকে না। কেরোসিন তেল তো এখন পাওয়া যাচ্ছে না, কমে যাচ্ছে। সেই জন্য যদি সোলার লণ্ঠনটা সূর্যের আলোতেই আমাদের হচ্ছে, আর মোবাইলও চার্জ দেওয়া যায় ওটাতে। মোবাইল চার্জ হয়? হ্যাঁ, কারেন্ট না থাকলেই হবে একদম। আচ্ছা, নিজে যেরকম শিখেছি সেরকম আরও 5টা পরিবারকেও, পরিবারের আমার মতন অন্ধকারে যারা হারিয়ে যাচ্ছিল তাদেরকেও আমি শিখিয়েছি, তারাও শিখেছে, এখন তারাও লাইট বানায়। তোমাদের মতন এরকম কজন লাইটটা বানায়? প্রথমে আমরা শুরু করেছিলাম আমাদের সেন্টারে 10 জন, ব্লকে 8টা সেন্টার আছে, 10 জন করে 80 জন। পশ্চিম মেদিনীপুর জেলাতে 400 জন মহিলা এখন কাজ করেন, সবাই লণ্ঠন তৈরি করেন। এরকম একটা লণ্ঠন করতে কতদিন সময় লাগে? একদিন আমি 4টা বানাতে পারবো, একদিনে 4টা 5টা, 4টা, হ্যাঁ ওরকম বানাতে পারবো। তো বেশিরভাগ কি মেয়েরাই এই কাজ করে? হ্যাঁ, বেশিরভাগ মেয়েরাই করে, পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে আমাদের এটা। তো এখন পরিবারের লোকজন কিছু বলে না তো? হ্যাঁ, সবাই খুব খুশি। আমি রিসেন্ট গেছিলাম, বিহার থেকে এসেছিলেন ওনারা 3 জন মিলে গেছিলাম আমরা। তো সেখানে আরও 35 জন থেকে 40 জন মতন আমাদের মতনই এরকম গ্রামের বউ যারা সেরকম দুস্থ ছোট পরিবার থেকে আসা, তাদেরকে আমরা বিহারের দ্বার ভাঙাতে গিয়ে শিখিয়ে দিয়ে এসেছিলাম। এবারে আমাদের লাইট বিক্রিও করি, নিজেরা অর্ডার ধরি, নিজেরা বিক্রি করি, আবার আমাদের সেবা কেন্দ্র থেকেও অর্ডার ধরে দেন ওনারা। কোথায় যায় লাইটগুলো? বিভিন্ন জায়গাতে যেখান থেকে অর্ডার আসে। এই রিসেন্টলি গেল আমাদের উত্তরাখণ্ড, 5000 হয়ে গেছে পুজোর আগে, আবার পুজোর পরে 5000 হবে। কতক্ষণ চার্জ দিতে হয়? সূর্যের আলোয় কতক্ষণ রাখতে হয়? 2 ঘন্টা দিলেই হবে। চলবে কতক্ষণ সন্ধ্যের পর? চলবে যদি লো ভোল্টেজে রাখা হয়, মিনিমাম আমাদের এই লাইটটা সারা রাত জ্বলবে। হাই ভোল্টেজে রাখলে 8-10 ঘন্টা। 2 ঘন্টা রোদ্রে রাখলেই হবে? হ্যাঁ, 2 ঘন্টা রাখলেই হবে। এটা কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সমস্যা নেই? খারাপ হওয়ার ভয় নেই, কিন্তু সারাদিন রাখলে চার্জটা একটু বেশি হয়, ভালো হয়, তাতে সুবিধাটা হয়। আর এই যে প্যানেলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এটা একবার কিনলেই হবে খালি, একদম। আর কোনো খরচা নেই এতে। তো এখন কি গ্রামে প্রচুর বাড়িতে এরকম লাইট আছে? হ্যাঁ, আমাদের গ্রামকে পুরো আমরা ভেবেছি, আমাদের সব সংস্থা থেকেও ভেবেছেন যে পুরো নির্মল গ্রাম আমরা তৈরি করব। আমাদের গ্রামে প্রায় 250 মতন পরিবার, অর্ধেকের বেশি পরিবারে আমরা লাইট দিয়েছি, এবং বাইরেও পাঠাচ্ছি আমরা বিভিন্ন জায়গাতে, পাশের জেলাতেও পাঠাচ্ছি, রাজ্যেও পাঠাচ্ছি। এইরকম ল্যাম্পগুলো কিরম দামে বিক্রি হয়? ওটা 1200 টাকা দিদি। আচ্ছা, খরচা পড়ে 1000 টাকা, 200 টাকা প্রফিট থাকে আমাদের। তো একবারই খরচা, তারপর তার খরচা না, নেই? আর কোনো খরচা নেই। খুব ভালো। তাহলে পরিবার এখন একটু সচ্ছল হয়েছে? হ্যাঁ দিদি, এখন সবাই খুশি, শ্বশুর শাশুড়ি, আমার ছেলে বিশেষ করে প্রচুর বলে মা বানাও, তুমি যাও যেখানে কোনো জায়গায় যদি ট্রেনিং পড়ে, আমার ছেলে বলে যাও যাও। তার মানে এই সোলার লণ্ঠন তোমার জীবনের অন্ধকার দূর করেছে? হ্যাঁ দিদি। খুব ভালো। এইভাবেই জীবনে এগিয়ে যাও সুপ্রিয়া। হ্যাঁ দিদি। শুধু তোমার জীবন ঢুকেছে, তাই 10 পয়েন্ট। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই সানফিস্ট ম্যারি লাইট এবং ভিভেল গ্লিসারিন সোপ। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন।
মৌমিতা, তোমার গল্প শুনবে এবার। অনেক কষ্ট করে আজ তুমি প্রফেসর। আমি যেখানে থাকি শিমুলপুর, সেটা একটা গ্রাম্য জায়গা। কম বয়সী মেয়েদের বিয়ের একটা চল আছে। আর আমার ছোটবেলা থেকে লক্ষ্য ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াবো। আর আমার মা বাবা সবাই চাইতো যে আমি নিজের পায়ে দাঁড়াই। আমি স্বাধীন ছিলাম, মানে আমার বিয়ে দেওয়ার জন্য কোনো রকম তোষামত ছিল না। আর আমার কানের সমস্যা ছিল, আমি কানে শুনতে কম পেতাম ছোটবেলা থেকে বলতে 7-8 থেকে আমার কানে শুনতে অসুবিধা হতো। এবং তারপরে ডাক্তার দেখানোর পর বললো হেয়ারিং লস, মেশিন দিতে হবে। তো মেশিন দিয়ে আর আমি পড়াশোনা করি, এভাবে আমার লাইফ চলছে। এভাবে আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সব কমপ্লিট হয়ে গেল। কিন্তু MS সেকেন্ড ইয়ারে যে গেলাম, সেই মুহূর্তে আমি ভালোভাবে পড়াশোনাটা শুরু করেছি। হঠাৎ আমার বাবা মারা যায়, এবং যেই বাবা মারা যায় তখন আর্থিক পরিস্থিতিটা সমস্যায় পড়ে। এবং সেক্ষেত্রে আমার তো নার্ভ থেকে কানের সমস্যাটা হয়েছিল, যার জন্য সমস্যা, আমি কোনো আওয়াজ নিতে পারতাম না। একটা ঘন্টা বাজলে মানুষের 1 ঘন্টার আওয়াজ আসে, কিন্তু আমার কাছে 1 ঘন্টার আওয়াজ মানে 100টা ঘন্টার আওয়াজ পেতাম। আজখন তো আমি আলোর দিকে তাকাতে পারছি, কোনো আলোর দিকে তাকালে আমার তাকাতে পারতাম না, আমাকে চোখ বুঝিয়ে থাকতে হতো, মাথার ভাইব্রেশন হতো। হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম প্রথম মুহূর্তে, এবং তিনি বললো যে হ্যাঁ সেরে যাবে, ওষুধটা খাও। আর হোমিওপ্যাথিকের চিকিৎসাটা এমন ছিল প্রথমে বেড়ে যাবে। তো আমি তো সেই মুহূর্তে আর্থিক পরিস্থিতি খুব একটা ছিল না, ভাবলাম এভাবেই চিকিৎসা করি। তখন এমএটা খুব কষ্ট করে কমপ্লিট করি, এবং তারপরে যে 1 বছর আমি নেট পড়ছিলাম, হঠাৎ আমার নেট ক্লিয়ার হয়ে যায়, তো নেট জিআরএ পেয়ে যায়। এবং আমি বললাম তাহলে ফেলোশিপটা আমাকে বাঁচাতে হবে। আমি কিন্তু বেশিরভাগ তখন যেভাবে বেঁচে থাকতাম সেটা হচ্ছে আমি ঝাল খেতে পারতাম না, একদম লবণও খেতে পারতাম না। আমার পুরো বডিটা সেন্সিটিভ হয়ে গিয়েছিল। তো এত বাধার সম্মুখীন হতে, তাহলে এত বাধার সম্মুখীন, সেটাই বলছি। পড়াশোনা কমপ্লিট করলে কি করে? সেই মুহূর্তে যখন আমি জিআরএ পেলাম, তখন আমি ভাবলাম এবার আমার অর্থের ব্যবস্থা হবে। এখন যাদবপুরে এন্ট্রান্স দিলাম, এবং সেখানে এমফিলে চান্স পেয়ে গেলাম, এবং সেখানে ভর্তি হলাম। কি করে এবার আমি এই কাজগুলো করব? আমি একটা ইয়ার প্লাগ ব্যবহার করতাম, মানে এরকম শক্ত স্পঞ্জের, যেটা চেপে ঢোকালে কোনো আওয়াজ কানের মধ্যে যাবে না। ট্রেনেতে এভাবেই যাতায়াত করতাম। আর তখন আমার আগের যে মেশিনটা, সেই মেশিনটা ব্যবহার করতাম, কিন্তু সেটা সাপোর্ট করতো না। জোরে দিতাম, যে কোনো কিছু জোরে আওয়াজ হতো, মাথায় গেলাম। তো এই অসুবিধার মধ্যে পড়াশোনা চলে, এভাবে কষ্ট করে আমার কালটা চলেছে, মানে এমফিলের প্রথম পর্যন্ত। এবার যখন ফেলোশিপ হাঁটা শুরু করলো, তখন আমি বড় ডাক্তার দেখালাম, এবং উনি প্রথমে আমার এমআরআই করতে বললো। মানে আমার এমআরআই তেমন কোনো সমস্যা নেই, কিন্তু উনি বললো যে আমার যে নার্ভটা নষ্ট হয়েছে, তার জন্য কানের নার্ভটা আরও বেশি খারাপ পর্যায়ে চলে গেছে, মানে যার জন্য ব্যালেন্স মেশিনটা দাঁড়াচ্ছে না জায়গা। ওষুধ দিয়েছে প্রচুর উনি, কিন্তু বলছে এই মুহূর্তে ছাড়বে না, তোমাকে ধৈর্য ধরতে হবে। তো আমি তো খুবই ভেঙে পড়ছি, কিন্তু তবুও আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। এবং আমি মানে কি বলবো, তখন ইয়ার প্লাগ ইউজ করতাম, মেশিন, ডিজিটাল মেশিন নিয়েছিলাম 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু তবু সেটাকে আমি সাপোর্ট করাতে পারতাম না। সমস্ত রকম প্রোগ্রাম করে সব দিকের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল মেশিনে, শুধু কাজ চালানোর জন্য। এভাবেই কাল কাটাচ্ছি, এভাবে এমফিল ফার্স্ট ইয়ার চলে গেল, এমফিল সেকেন্ড ইয়ার এভাবেই চললো। আস্তে আস্তে ওষুধ খেতে তখন আমি আস্তে আস্তে আওয়াজ দিতে পারলাম। আমি রোডের আওয়াজ কখনই নিতে পারতাম না। আমি রাস্তায় যখনই যাতায়াত করতাম ইয়ার প্লাগ ব্যবহার করতাম। আমার বলতে গেলে 14 থেকে 15 ঘন্টা ইয়ার প্লাগ ইউজ করতাম। এভাবে পুরো 16 সাল 17 সালটা আমার কেটেছে। এমফিল যখন সেকেন্ড ইয়ার উঠলাম, তখন আমি আস্তে আস্তে আওয়াজ নিতে পারছি। তখন আমার, এবং আমি সিএসসি দিই, এবং সিএসসি দেওয়ার পর আমার সিএসসি এই 19 সালে হয়ে যায়। এবং এখন আমি আমার আগের থেকে অনেক বেটার, মানে এখন আমি আলোর দিকে তাকাতে পারি, আওয়াজ নিতে পারি। মানে রোগটা সারলো ঠিকই, কিন্তু রোগটা আমাকে খুব কষ্ট দিয়ে সারালো, কিন্তু সেই কষ্টের মুহূর্তটা আমার জীবনের প্রতিযোগিতা ছিল। আজকে আমার রোগটা সেরেছে, আজকে আমার লক্ষ্যেও পৌঁছেছি। কন্ডিশনটা এটাই, মানে আমি যে মুহূর্তে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার একটা তপস্যা ছিল, ঠিক সেই মুহূর্তেই আমার রোগটা ছিল। পিএইচডি করছো? হ্যাঁ, পিএইচডি শুরু করে দিয়েছি, আর আমার সিএসসিও হয়ে গেছে। খুব ভালো মৌমিতা, খুব ভালো থেকো, পজিটিভ থিঙ্কিং ভাববে এবং জীবনে এগিয়ে যাবে। Very good, 5 points. Very good, 10 points. Okay. মৌমিতা 2টো বল গোলপোস্টে ঢুকেছে, তাই 10 পয়েন্ট। মৌসুমী, মানুষের সেবা করো, অর্থাৎ কাজটা কিরকম? আয়ার কাজ করি দিদি। খুব ভালো।
আয়ার কাজ হচ্ছে এটাই হচ্ছে মানুষের সেবা করা। একদম। বাচ্চা দেখা, বর্ন বেবি আছে যারা স্কুলের টিচার, তাদেরকেও তো আমাদের দেখতে হবে না, তারা টিচার চাকরি করবে কি করে, সেই কাজ। তারপর প্যারালাইজ পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট যাদের বাড়িতে থাকে, এটাই হচ্ছে সেবা। মানুষের সেবা করে আমার অন্ধকার জীবনটা আমি আলোয় এনেছি। কবে শুরু হলো এই কাজ? শুরু হলো দিদি কষ্ট করে বড় হয়ে ওঠা, তারপরে আর যেরকম হয় ভালোবেসে বিয়ে করেছিলাম, সুন্দর লাইফ কাটছিল আমার। 8-10টা 5টা মানুষের মতন আমিও জীবনযাপন করছিলাম। হঠাৎ করে শুনলাম আমার স্বামী বিয়ে করে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমার ছেলে দেখুন, আমি শুনেছি পাশে পাড়া প্রতিবেশীর লোকের কাছ থেকে। তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার ছেলে আছে, তারপর কি বিয়ে করে? হ্যাঁ, তাও আবার বিয়ে করেছে না জানিয়ে, না কিছু করে? না কিছু করে। তুমি বুঝতে পারোনি? না, বুঝতে পারিনি। মাঝে মধ্যে কি বলতো, আমি বন্ধুর বাড়ি যাচ্ছি, ছাড়তেই হতো। এবার যখন আমি জানতে পারলাম যে ও বিয়ে করেছে, আমি সামনাসামনি ওর সঙ্গে কথা বললাম। ছেলের মাথায় হাত দিয়ে বললো, তুমি সত্যি কি মিথ্যে? তখন আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ এটা হয়ে গেছে। আমি হয়ে গেছে তার মানে? যখন তুমি একটা মেয়ের মাথায় সিঁদুর তুলছিলে, আমার কথা মনে পড়লো না? আমার ছেলের কথা তোমার মনে পড়লো না? ঠিক আছে, তুমি যখন বিয়ে করেছো আমি তার বলতে পারি না তুমি ওকে ছেড়ে দাও, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা আমার বাড়ি, এই বাড়িতে আমি এসেছি, এখানে আমি কাউকে ঢুকতে দেবো না। এই ভরসা করে দিদি বলেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মামাকে সাথ দেবে, কিন্তু তারা আমার সাথ দিল না। শ্বশুর সাথ দিয়েছে, শাশুড়ি সাথ দিল না। আমার স্বামী বেরিয়ে গেল একটা কথাতে বলতে, ওই রাত্রিবেলা জামা কাপড় নিয়েও বেরিয়ে গেল। আমি খুব কান্নাকাটি করলাম যে আমি ছেলেটাকে কিভাবে মানুষ করব, নিজের পায়ে কিভাবে দাঁড়াবো। আমার শ্বশুর তখন বলল, যা হবার হয়ে গেছে, তা নিয়ে তো কিছু করতে পারবে না, নিজেকে চেষ্টা করো কি করে দাঁড় করাবে, তুমি এই বাড়ি থেকে কিন্তু বেরোবে না। তো আমি বাবুকে কথা দিয়েছিলাম যে আমি জীবনে কোনোদিন তোমার বাড়ি থেকে আমি বেরোবো না। কিন্তু দিদি বিশ্বাস করুন, এতটা অত্যাচার আমি সহ্য করেছি না, মারধর থেকে অত্যাচার থেকে অনেক কিছু সহ্য করেছি। এমনকি একদিন রাত্রিবেলায় এরকম মানে 3 জনে মিলে আমাকে মারধর করলো, আমার নন্দাই আর আমার শাশুড়ি। তখন আমার ছেলে খুবই ছোট। সেই রাত্রিবেলা আমাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হয় বলে, আমি তখন বললাম আমি এই মুহূর্তে বাড়ি থেকে বার হব না, যদি বার হতেই হয় আমি সকালবেলা বার হব, সবার সামনে সবাইকে জানিয়ে আমি খেটে খাবো, আমি তোমাদের দেখাবো নিজের পায়ে দাঁড়িয়ে আমার ছেলেকে মানুষ করে। তারপর বেরিয়ে এলে? হ্যাঁ, সেদিন আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ছেলেকে নিয়ে বেরোতে যাচ্ছি, আমার ছেলেকে আমাকে দেওয়া হবে না, আমাকে জানাচ্ছে। আমি তখন বললাম ছেলেকে ছাড়া আমি যাব না, ছেলে আমার, আমি পেটে ধরেছি। তখন ছেলে কত বড়? আমার ছেলে তখন 7 থেকে 8 বছরের। আমার ওই ছেলে তখন বলছে আমার মা যদি গাছতলায় থাকে আমি গাছতলায় থাকবো, তবু আমি আমার মায়ের সঙ্গে যাব। ছেলে আমার হাত ধরে বেরিয়ে এলো। দিদি সেই দিনের কথা কোনো ভুলতে পারি না, খুব কষ্ট করে আমার দিনটা কেটেছে। বেরিয়ে গেলে কোথায় ছেলেকে নিয়ে? আয়ার যে কাজ করি না, ও যে বাড়িতে কাজ করি আমার খুব জানাশোনা, খুব নিজের মতন। আমি ওনাকে সমস্ত কিছু নিজের কথাগুলো বলতাম, তো উনি আমাকে বললো তোর এত কিছু অত্যাচার সহ্য করার দরকার নেই, তুই আলাদা একটা ঘর নেই, তুই শান্তিতে থাকবি, ওখানে থাকলে তুই মরে যাবি। কাজ করা, ছেলেকে মানুষ করা, ছেলেকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, এই জিনিসটা তো করতেই হয়েছে আমাকে। আয়ার কাজটা কবে শুরু করলে? শ্বশুর বাড়ি থেকেই শুরু করেছি। যখন আমার স্বামী ছেড়ে চলে যায়, আমি আমার শ্বশুর শাশুড়িকে বলি, বাবু তোমার ছেলে চলে গেছে, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি নিজের দায়িত্ব নিজের চালাবো, আমার ছেলেকে আমি মানুষ করব, শুধু মাথার ছাদটা তোমরা কেড়ে নিও না। কিন্তু সেটা কেড়েই নিল, সেটা আমার রইলো না। সেই অবস্থায় সেন্টারে শ্বশুর বাড়িতে থেকেই আমি কাজে ঢুকেছি। আজকের আমার কপাল দোষে আজকের আমি কাজ করে নিজেরটা নিজে চালাচ্ছি দিদি। এই কাজ করছি বলে আমার কোনো দুঃখ নেই, কাজ করছি বলে আমি হ্যাপি দিদি। আমার ছেলেটাকে আমার মনের মতন করে মানুষ করেছি। যেই ছেলেকে আমি ছোট থেকে হাত ধরে স্কুলে পার করে দিয়ে আসতাম, সেই ছেলে আজকে আমার হাত ধরে আমাকে কাজে ড্রপ করে দিয়ে আসে, তাহলে আমাকে নিয়ে আসেও। এটাই সব থেকে আমার বড় পাওয়া দিদি, যে আমি সত্যি আজকে খুব খুশি, খুব ভালো আছি। কত মানুষের আশীর্বাদ পাও এবং তাদের সেবা করে তাদের ভালোবাসাও পাও। ওরা খুব সাহস দেয় আমাকে যে তুমি এগোবে, তুমি একদিন নিজে ঠিক যা যা মনে স্বপ্ন ধরেছো না সব সত্যি হবেই। আমার ছেলেটা তো আজকে ক্লাস 12-এ পড়ে, খুব ইচ্ছা আছে যাদবপুর কলেজে ও ভর্তি হবে। ও কাজ করে দিদি, তো ওকে আমি বললাম দেখো বাবা, কাজ যাদবপুর কলেজে ভর্তি হওয়ার 4টিখানি কথা নেই, অ্যামাউন্টটা অনেক বড়, পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজটাও করো। নিজের জীবন বাজি রেখে আমার ছেলেকে মানুষ করছি দিদি। তাই তো, আমি দেখতে চাই ওটা ভালো জায়গায় দাঁড়াক, চাকরি বাকরি করি, নিশ্চয়ই হবে। খুব ভালো আমার ছেলে। ভগবান তোমাকে এত ভালো ছেড়ে দিয়েছে, এটাই তোমার পাওয়া। জানি না বাবা কি জিনিস ছিল, আমি বাবার ভালোবাসা পাইনি, স্বামীর ভালোবাসা তো কপালেও জুটলো না, কিন্তু ভগবান কোনোদিনও অন্ধকার করে না, আমার ছেলের ভালোবাসা আমার কপালে লিখেছে। ছেলে আমার খুব ভালো। আমি যেরকম ভাবে লাইফটা মানে সাফার করে এসেছি,
আমি চাই আমি একটা জীবনে একটা সেন্টার খুলতে, এরকম এই যে সেন্টারটা, যেই সেন্টার থেকে আমি কাজ করি, এরকম একটা সেন্টার খুলতে, যে যেই মেয়েরা এরকম অবস্থায় আছে তারা হেরে না যাক, তারাও আমার মতন কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে দেখিয়ে দিক মেয়েরা কোনোদিনও কমজোরি হয় না দিদি। একদমই তাই। মনের শক্তিটাই সব থেকে বড় কথা। জীবনে এগিয়ে যাও। রেডি, স্টার্ট। বললাম চলো দেখি মারো। লাস্ট বল। মৌসুমী একটা বল গোল পোস্টে ঢুকিয়ে 5 পয়েন্ট। ফার্স্ট রাউন্ডে স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন কৃষ্ণাদি 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে দুজন, মৌমিতা এবং সুপ্রিয়া, দুজনেই 10 পয়েন্টস। থার্ড পজিশনে আছে মৌসুমী 5 পয়েন্টস। কৃষ্ণাদি পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। সুপ্রিয়া পছন্দ টোস্টার, মৌমিতা পছন্দ বেতের চেয়ারের সেট, মৌসুমীর পছন্দ কিচেন চিমনি। এই রাউন্ডে হাই স্কোরার কৃষ্ণাদি। কৃষ্ণাদির জন্য ভিভিল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছর জন্য গিফট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পাড়ে। দূর নয় বেশি দূর ওই সাজানো সাজানো বকুল বনের ধারে, ওই বাঁধানো ঘাটের পাড়ে। যেটা অবহেলা সয়ে সয়ে কিছু ভুল শুকানো শুকানো হয়ে পড়ে পড়ে আছে তার কিছু দূরে ঘাটের চাতাল ছাড়িয়ে। ওখানে আমার মাতাল হৃদয় সেদিন গিয়েছে হারি। যা যা গেছে তা যাক, যা যা গেছে তা যাক, যা যা গেছে তা যাক, যা যা গেছে তা যাক। আজকের আমাদের স্পেশাল গেস্ট অবরেশ। যা গেছে তা যাক, যা যা গেছে। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট করাবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। छू कर मेरे मन को किया तूने क्या इशारा, बदला ये मौसम लगे प्यारा जग सारा। छू कर मेरे मन को किया तूने क्या इशारा। গানের কথায় কি ছুঁয়ে দেখার কথা বলা হয়েছে? বলো কৃষ্ণাদি। মন। 5 পয়েন্ট। मेरे मन को সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাগ। এবার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। প্রশ্নটা হলো গান অনুযায়ী পথ কেমন? বলো মৌসুমী। হারানো। -5। সোজা পথের ধাঁধায় আমি অনেক আমি হেরেছি। অনেক ধেঁধেছি। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে খালি বলো বলবো না। মৌসুমী। दीदी तेरा देवर दीवाना, हाय राम गुड़ियों को डाले दाना। 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে রাইস কুকার।
বৃষ্টির ছবি এসছে, এমন কোনো গান শোনাবে যেটার মধ্যে বৃষ্টির কথাটা আছে বা বারিশ। বলো সুপ্রিয়া। বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি। 5 পয়েন্ট। সঙ্গে রাইস কুকার। শেষ গানের প্রশ্ন 5 নম্বর। যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ.কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। বাঁশির ছবি এসছে, এমন কোনো গান যেটার মধ্যে বাঁশি শব্দটা আছে। বলো সুপ্রিয়া। বাঁশি শুনে আর কাজ নাই, এ যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি 5 point. শুনে আর কাজ নাই। সঙ্গে এইচ.কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে এই সোনার পেন্ডেন্ট। ও বাঁশি শুনে হে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। ও সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি। বাঁশি শুনে হে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। ও সে যে টাকা দিয়া বাঁশি। এই রাউন্ডে হাই স্কোরার সুপ্রিয়া 10 পয়েন্ট। কুচিরা স্মল প্লাস দল থেকে হ্যান্ড ব্লেন্ডার সুপ্রিয়ার জন্য। অমরেশ আজকে কিন্তু তোমায় ছাড়বো না, তোমায় থার্ড রাউন্ডে থাকতে হবে। অবশ্যই অবশ্যই, তুমি সব দিদিদেরকে হেল্প করবে নিশ্চয়ই। ওকে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিশ মারি লাইট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিশ মারি লাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার। অমরেশকে আমি আটকে রেখেছি যে আমরা শুরু করবো অমরেশকে দিয়ে আমাদের এই থার্ড রাউন্ডের খেলা। থ্যাংক ইউ অমরেশ থাকার জন্য। থ্যাংক ইউ। হেডফোন রাউন্ড। কৃষ্ণাদি রেডি? সবাই তোমার থেকে যারা খাবার নেয় তাদেরকে কি বলো? আমসেসি ভজহরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কা স্টার্ট। রাধুনি, রাধুনি। শাশুড়ি। ফোড়ন, ফোড়ন, ফোড়ন। লঙ্কা, লঙ্কা। সরষা। বাসন, মাংস। বাসন, বাসন, বাসন। বিড়াল, বিড়াল, বিরিয়ানি। বিড়াল, বিড়াল। রাধুনি, রাধুনি, কাঁদুনি। রাধুনি। 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 ফোড়ন, ফোড়ন। লঙ্কা, 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 লঙ্কা। কন্যা। একটা মাত্র পেরেছেন, 2 পয়েন্টস। আর যেগুলো পারেননি এবার শুনুন। ফোড়ন, লঙ্কা, বাসন আর বিড়াল। যারা তোমার থেকে সোলার ল্যাম্প কিনতে আসে তাদেরকে কি বলো? একটা দেশলাই কাঠি জ্বালাও, শুধু আগুন পাবে, তো আমাকে পাবে না। বাহ, বাহ, চল, চল। আলো, আলো, আগুন। আলো। আলো। হ্যারিকেন, আইস। হ্যারিকেন, হ্যারিকেন। আইস। পোকা, পোকা, মৌরা। পোকা। মুড়া। স্বামী, 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 স্বামী। চাবি। গ্রাম, এলাম। গ্রাম। এলাম। হ্যারিকেন, হেডলাইট। হ্যারিকেন। দেশলাই। পোকা। মোয়া। স্বামী, 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 নামি। স্বামী। স্বামী। হ্যাঁ, রাইট। গ্রাম, গ্রাম, গ্রাম। নাম। দুটো পেরেছে তাই 4 পয়েন্ট। যে তিনটে পারোনি শোনো। পারেননি হ্যারিকেন, পোকা আর গ্রাম। অমরেশকে কি মনে হয় তোমার? কলকাতার রসগোল্লা। লেখাপড়া, লেখাপড়া। হাসি, হাসি, হাসি। ছেঁকা,
ছেঁকা সেলাই, ছেঁকা চেনা চেনা, পাতলা পাতলা, রাইট দিদিমণি দিদিমণি, ছেঁকা চেরা, ছেঁকা চেরা পোলা, হাসি হাসি, পাতলা পাতলা, লেখাপড়া ছেলা পোড়া, চারটে পেরেছো 8 পয়েন্টস, ভেরি গুড। একটা পারোনি, কোনটা পারোনি বলে দাও। প্রথমটা লেখাপড়া স্টার্ট। ছানা ছানা ছাতা, না ছানা সেবা জামা, সেবা সিনেমা, মোমবাতি মোমবাতি মোমবাতি, ছেলে দেশলাই, ছেলে ছেলে ছানা ছাতা, না ছানা শান্তি 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 যাত্রী, একটা পেরেছো 2 পয়েন্টস, বাকিগুলো শুনে নাও। ছানা সেবা শান্তি আর ছেলে। থ্যাংক ইউ অমরেশ। এই রাউন্ডে হাই স্কোরার মৌমিতা, এসো এখানে। মৌমিতার জন্য সানফিশ মারিলাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। চামচ, মৌমিতার জন্য কাটলারি সেট। সেকেন্ড পজিশনে আছে সুপ্রিয়া 4 পয়েন্টস। সুপ্রিয়ার জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে বোল সেট। থার্ড পজিশনে আছে দুজন, কৃষ্ণাদি এবং মৌসুমী, দুজনেই 2 পয়েন্টস। ওকে, কৃষ্ণাদির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। মৌসুমীর জন্য রয়েছে কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর ও আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন HQ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3টে শব্দ দেখতে পাচ্ছি, আকাশ, গয়না, নারকেল। একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো কৃষ্ণাদি। আয়না, বোঝাও। আকাশের আ, গয়নার 29 দেওয়া, আর নারকেলের নয়াকার। 20 পয়েন্টস। সঙ্গে রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। বাঁদিকে একটা শব্দ আর ডান দিকে দেখো অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ খুঁজে বার করো যেটা গৃহর পরে বসালে 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো কৃষ্ণাদি। গৃহবধূ, গৃহলক্ষ্মী, গৃহপ্রবেশ। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ছেড়ে কথা বলবে না, কাঁচকলার জম, দরকারে সেই কিন্তু গলার উপশম। কি বিষয় দাদা? এবার বলো মৌসুমী। আদা, বুঝিয়ে দাও। ছেড়ে কথা বলবে না তার মানে আদার কাঁচকলায়, কাঁচকলার জম হচ্ছে আদা, তাই গলার উপশম হচ্ছে আদা। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কাটার। পাশাপাশি ক্লু মশলা এবং তেল রাঁধুনির খেল।
ওপর নিচের ক্লু, যাকে মনে পড়ে একটু অবসরে। এবার বলো সুপ্রিয়া। রান্না বান্না বারান্দা। 20 পয়েন্টস, সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কার্টুন। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছে দুজন। কৃষ্ণাদি স্কোর এই মুহূর্তে 62, সুপ্রিয়া স্কোর 44। সবাই খেলতে পারবে। দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। দুটো অক্ষর এসছে, ত আর পেট কাটার মধ্যে শয়টয় হর্ষই। এবার বলো কৃষ্ণাদি। টক ঝাল মিষ্টি। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 কৃষ্ণা দাস with 92 points। সুপ্রিয়া, তোমার মেমেন্টো, উইনারের ট্রফি কৃষ্ণাদি। দিদি নাম্বার 1 এর ব্যাগ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন করে জীবন শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। ঘুচিয়ে সব অন্ধকার, আলোর পথে সংসার। আমার 4 দিদিরা সেটা আরও একবার আজকে প্রমাণ করেছেন।